দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের শপথ আজ রাত ৯টায় পড়াবেন স্পিকার। উপস্থিত থাকবেন সংসদ নেতাসহ সংশ্লিষ্টরা। সড়ক দুর্ঘটনায় সিলেটে ৮ জন সহ ৩ জেলা নিহত ১১, আহত অন্তত ১৪, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং ময়মনসিংহ কুমিল্লায় হামে আরও ২ শিশুর মৃত্যু। দীর্ঘদিন টিকাদান বন্ধ থাকায় বেড়েছে প্রাদুর্ভাব। উপসর্গ দেখা দিলেই হাসপাতালে নেয়ার পরামর্শ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে জানাবো বিস্তারিত। জনস্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। এ সময় নির্বাচনী ইশতেহার এবং জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও জানান সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রশাসনকে কাজ করার আহ্বান জানান তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এটি প্রথম জেলা প্রশাসক সম্মেলন। ৪ দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, দুর্বল প্রশাসন, আমদানি নির্ভরতা ও অকার্যকর সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। ফ্যাসিবাদী শাসনামলে দুর্নীতি, লুটপাট রাষ্ট্র এবং জনগণকে ঋণগ্রস্ত করে ফেলেছিল। বিচার বিভাগ, নির্বাচন কমিশন, দুদক সবকিছুই ছিল অকার্যকর। শিক্ষা, স্বাস্থ্য সব সেক্টরই বলা যায় ভঙ্গুর অবস্থা। বর্তমানে যুদ্ধ পরিস্থিতি ও নতুন সরকারের সামনে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জনগণের ভোগান্তি না বাড়িয়ে আমরা সকলে মিলে কিভাবে পরিস্থিতির মোকাবেলা করা যায় সেটি হচ্ছে আমাদের চেষ্টা। নির্বাচনী ইশতেহার অনুযায়ী খাল খনন, কৃষকের সেচ ব্যবস্থাপনা নিশ্চিতের মাধ্যমে স্থানীয় অর্থনীতি শক্তিশালী করার উপর জোর দিয়েছে বলেও জানান সরকার প্রধান। জনগণকে যতটুকু সম্ভব সম্পৃক্ত করে সারা দেশে আমাদের যে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে আগামী ৫ বছর, এই কাজটি আমরা করতে চাইছি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী জুলাই সনদ সরকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করবে বলেও জানান তারেক রহমান। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। জনবান্ধব রাষ্ট্র গড়তে সুশাসনের উপর জোর দিয়ে দক্ষ ব্যবস্থাপনা আর নেতৃত্বের মাধ্যমে জনপ্রশাসনের দুর্নীতি নির্মূলে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। জনপ্রশাসনকে গণমুখী করা গেলে জনগণ সরকারের কার্যক্রমের সুফল থেকে নিশ্চয়ই বঞ্চিত হবে না। রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি সরকারের যাবতীয় গণমুখী উদ্যোগ বাস্তবায়নের জন্য সরকার জনপ্রশাসনের উপরে নির্ভরশীল। বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সরকার দেশে বিদেশে কর্মসংস্থানের সৃষ্টির জন্য উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে কর্মকর্তাদের স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার তাগিদও দেন তিনি। জাতীয় ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতভেদ থাকাটাই আমাদের মধ্যে স্বাভাবিক, কিন্তু দেশের স্বার্থে আমি ব্যক্তিগতভাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে দেশের স্বার্থে আমি বিশ্বাস করি সবার আগে বাংলাদেশ। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ আজ রাত ৯টায় জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সচিবালয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। এই অনুষ্ঠানে সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে। এর আগে সংশ্লিষ্ট আসনের নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। সিলেট, চাঁপাইনবাবগঞ্জ ও বাগেরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। রোববার ভোরে ঘটে যাওয়া এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাসিন তারিনের রিপোর্ট।
রোববার ভোর ৬টার দিকে সিলেট ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেলিবাজার ব্রিজের পাশে ট্রাক পিকআপ সংঘর্ষে ৮ জন নিহত হন। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও ৪ জন মারা যান। ডালাই কাজে যাইমু ওই লালা বাজার, তো যাওয়ার পথে এখানে ওই কি বাজার জানি তেলি বাজার অন্য গেছি আমরা, আর টাকা সরাসরি আমরা মারি দিছে। আমরা বলবো যে এটার কিছু গাফলাতি আছে আমাদের ঢালাই শ্রমিকের। এই ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃত অবস্থায় আমরা ৮ জনকে পাই। ৮ জনের মধ্যে হচ্ছে ২ জন নারী এবং ৬ জন পুরুষ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচলে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে ২ আরোহী নিহত হয়েছেন। ভোরে নাচল আড্ডা সড়কের বেনিপুর এলাকায় মাঝামাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নাচল উপজেলার আজিমপুরের মোহাম্মদ সোহাগ হোসেন ও মোহাম্মদ রবিউল ইসলাম। অন্যদিকে কুমিল্লায় বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোহাম্মদ খালিদ হোসেন নামে এক শিশু নিহত হয়েছেন। রোববার সকালে জেলার দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চাকা, ব্যাটারি, কন্টেইনার নষ্ট হওয়ায় অলস পড়ে আছে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত প্রায় ২০০ গাড়ি। একই সঙ্গে রয়েছে চালকের অভাব। এতে ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। দায়িত্বশীলরা বলছেন, অর্থ বরাদ্দের অভাবে মেরামত করা যাচ্ছে না এসব গাড়ি। আর প্রশাসক দুষছেন বিগত কর্মকর্তাদের। তবে কোরবানির আগেই গাড়িগুলো মেরামতের আশ্বাস মিলেছে। মনির হোসেনের তোলা ছবিতে বিজন কুমারের বিশেষ প্রতিবেদন। কোনো ট্রাকের চাকা নেই, আবার কোনোটির চাকা আছে কিন্তু নষ্ট হয়েছে টায়ার টিউব। আবার এমনও কিছু গাড়ি রয়েছে যেগুলো চলছে না কন্টেইনার কিংবা ব্যাটারি নষ্ট হওয়ায়। পাশাপাশি ভেকু গাড়িগুলোর দশাও খুবই বেহাল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইল ল্যান্ডফিল্ডে পড়ে আছে নষ্ট এসব গাড়ি। সিটি কর্পোরেশনটির বর্জ্য ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত অলস সব গাড়ির কারণে প্রতিদিনই ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। অনেকটা বেগ পেতে হয় আমাদের, গাড়ির সংকট, গাড়ি, তারপরে আপনার আমাদের চাকার বেশ কিছুদিন চাকার সমস্যা। আমার 3টা টিপ কিংবা 4টা টিপ শিডিউল করা, আমার এটা মারার পরে ওই আমার মতো গাড়ি আরেকটা গাড়ি নষ্ট, ওই গাড়ির ডিউটিটা আমাদের মতো 1-2টা গাড়ি দিয়ে ওইটা মেকআপ করা হয়। যদি গাড়িগুলো ঠিক হয় আমরা আরো জনগণকে আরো বেশি করে সুবিধা দিতে পারবো। বর্তমানে সচল ডাম্প ট্রাক, কন্টেইনার ট্রাক এবং ভেকু গাড়ির সহায়তায় ল্যান্ডফিল্ডে প্রতিদিনই ফেলা হয় 3000 থেকে 3200 মেট্রিক টন ময়লা। আর ময়লার কারণেই প্রতিনিয়ত নষ্ট হচ্ছে এসব গাড়ি। এগুলো আপনার ময়লা থাকে, বৃষ্টিতে পানি পড়ার পরে আস্তে আস্তে এগুলো জং ধরে অনেক বছর ইউজ করার পরে তারপরে আপনার নষ্ট হয়। যেটা নিয়ে টিকসই 1 বছর, ওইটা দেখা গেছে 3 মাসও চলে না। এই ময়লার কারণে বেশিরভাগ ক্ষতিটা। কর্পোরেশনের হিসেবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য মোট গাড়ির সংখ্যা প্রায় 630টি। এর মধ্যে নষ্ট গাড়ির সংখ্যা 200টি। এতে নগরীর বর্জ্য অপসারণের কাজ অনেকটাই চ্যালেঞ্জিং হয়ে পড়েছে বলে দাবি কর্তৃপক্ষের। শত লিমিটেশন থাকলেও যেহেতু বর্জ্য ব্যবস্থাপনা প্রতিদিনের কাজ, সো আমরা আমাদের লিমিটেশন সত্ত্বেও আমরা এই কাজটাকে প্রাধান্য দিয়ে আমরা চালিয়ে যাচ্ছি। প্রতিষ্ঠানটির তথ্য বলছে, সবগুলো গাড়ি মেরামতের জন্য বার্ষিক প্রয়োজন 34 কোটি 60 লাখ টাকা। তবে এই কাজে প্রতি বছর বরাদ্দ ধরা হয় মাত্র 17 কোটি 45 লাখ টাকা। এছাড়াও রয়েছে চালকের অভাব। প্রতিষ্ঠানের আয় কমে যাওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে দাবি এই কর্মকর্তার। এভাবেই হোক, আয় যদি আমাদের না বাড়াতে পারি তাহলে কিন্তু আপনার এই খরচগুলি সংস্থান করা আমাদের জন্য বড় ধরনের একটা চ্যালেঞ্জ। এদিকে বর্তমান প্রশাসক দুষলেন অন্তর্বর্তী সরকারের আমলে দায়িত্বে থাকা প্রশাসককে। তবে সমস্যা দ্রুতই সমাধানের আশ্বাস দিলেন তিনি। সিটি কর্পোরেশনের জোয়ার ছিল না, ভাটার মধ্যে চলছিল। আমরা সিটি কর্পোরেশন এখন জোয়ারে ভাসাতে চাই। যেগুলো রিপেয়ার করলে আমরা চালাতে পারবো রাস্তায়, সেই সমস্ত গাড়িগুলোকে রিপেয়ারের ব্যবস্থা করেছি আমরা। ডিএসসিসি বলছে, শুধু যন্ত্রাংশ নয়, চালকের অভাবেও অলস বসে আছে বেশ কিছু গাড়ি। সবগুলো গাড়ি সারাতে পারলে সিটি কর্পোরেশন তাদের সেবার মান আরও বাড়াতে পারবে। কিন্তু তার আগে সিটি কর্পোরেশনকে বাড়াতে হবে তাদের আয়। সকল সংকট কাটিয়ে সিটি কর্পোরেশন কি পারবে তাদের আয় বাড়াতে? প্রশ্ন থেকে যায় এই বাক্যে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আকস্মিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে কিশোরগঞ্জ হাওরে তলিয়ে গেছে 7000 হেক্টর জমির বোরো ধান। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 21,000-এরও বেশি কৃষক।
যে মাঠে কয়েকদিন আগেও ছিল পাকা ধানের সোনালী আভা, সেখানে এখন শুধুই হতাশা। অন্যদিকে বাঁধ ভেঙে কালভার্টের নিচ দিয়ে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে ঢুকছে পানি। এতে প্রায় অর্ধশত হেক্টর জমির পাকা ধান তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। ওমর সিদ্দিক রবিন এবং কুলেন্দ্র শেখর দাসের তথ্য বিস্তারিত জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। কিশোরগঞ্জ জেলার বিস্তীর্ণ হাওর জুড়ে এখন শুধু পানি আর পানি। যে মাঠে কয়েকদিন আগেও ছিল পাকা ধানের সোনালী আভা, সেখানে এখন কৃষকের হতাশা। কৃষি বিভাগের তথ্য মতে হাওড়াঞ্চলে প্রায় 7,000 হেক্টর বোরো ধানের জমি পানিতে তলিয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন 21,000-এরও বেশি কৃষক। ধান কাটার মৌসুমে এই ক্ষতিতে দিশেহারা কৃষকরা। আজকে নিকেত আছে এখানে কাটার মতন ভাব নাই, পরিবেশ নেই। যে ঠিক আছে কিরো লিয়ে থাকে হাত নাম্বা, হ্যাঁ আমরা তো বাজারে এদিকে গেলে আমরা দামও কইতো না, আমরা জীবত না খাই তেমন লাগবো। তাও একটু দাম তোলার চিন্তা ভাবনা ছিল, বৃষ্টিতে তো আরো নষ্ট হইতেছে, আমরা আর কিছু করতে পারতেছি না পানির জন্য। কষ্টের ফসল পানির নিচে, কিভাবে সংসার চলবে, কিভাবে এবার পরিশোধ করবেন ঋণ, সেই দুশ্চিন্তায় কৃষকরা। এই দুজু না লইতে পারি ধান তো আমরা মরাই, এমনি মরা জীবিত মরা। ধানের দর হইলো 500, 600, 700। আমাদের প্রতি মনে খরচ হয়েছে 1200। তো আমরা কি করে এখন চলি। অন্যদিকে বৃষ্টি ও পাহাড়ি ঢলে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বোয়ালা হাওরে পানি ঢুকছে। এতে অর্ধশত হেক্টর জমি তলিয়ে যাওয়ার আশঙ্কায় কৃষকরা। বৈশাখের শুরুতে টানা বৃষ্টিতে এই হাওরের 30 ভাগ ধান পানির নিচে তলিয়ে গেছে। এখন হঠাৎ বাঁধ ভেঙে বাকি ধানও পানির নিচে। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে ক্ষতির শঙ্কা বাড়ছে। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। দর্শক, এই নিয়ে আরো জানাতে কিশোরগঞ্জ হাওর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর সিদ্দিক রবিন। আমরা চলে যাচ্ছি তার কাছে। রবিন, হাওরের এই মুহূর্তে কি চিত্র আপনি দেখছেন জানাবেন আমাদের। আজ কিন্তু কিছুটা রুদ্রের দেখা দেওয়ায় কৃষকরা কিন্তু মাঠে ধান কাটায় ব্যস্ততায় আছেন এবং শ্রমিকদের পাশাপাশি কিন্তু কৃষকরাও আজকে তাদের সাথে কাজে যোগ দিয়েছেন। আমি যদি একটু কৃষি বিভাগের তথ্য আপনাকে বলি, গতকালকে যে কৃষি বিভাগ থেকে আমাদেরকে তথ্যটি জানিয়েছে, তারা বলছে যে হাওর অঞ্চলে এই উজানের ঢলে এবং কয়েকদিনের বৃষ্টিপাতে কিন্তু হাওর অঞ্চলে প্রায় 9,045 হেক্টর জমি কিন্তু পানিতে তলিয়ে গেছে। এতে প্রায় 32,000 কৃষক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কৃষি বিভাগ থেকে বলছে যে এই ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা তৈরি করা হচ্ছে এবং সেই তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে এবং এই মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হবে সেই অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হবে। এদিকে কৃষকরা বলছেন যে তারা কয়েকদিন বৃষ্টিতে থাকার কারণে কিন্তু তারা ধান কাটতে পারছেন না এবং যে ধানগুলা কেটেছিল সেই ধানগুলাও কিন্তু শুকাতে পারছেন না, যার ফলে ধানে কিন্তু চারা গজিয়ে আসছে এবং সেই ধান কিন্তু খাওয়ার অনুপযোগী হয়ে পড়ছে, এমনটি কিন্তু কৃষকরা আমাদেরকে বলছেন, যার ফলে ধানগুলো কিন্তু এখন 300 থেকে 400 টাকা দরে তাদের বিক্রি করতে হচ্ছে। আরেকটি তথ্য যদি আপনাকে বলি, এই বছর কিন্তু কিশোরগঞ্জ জেলায় 1,68,262 হেক্টর জমিতে কিন্তু বুড়ো আবাদ 1,04,000। তো কিশোরগঞ্জে আজ থেকে কিন্তু খাদ্য নিয়ন্ত্রণ অফিস থেকে যেমনটি বলছেন যে আজ থেকে ধান চাল সংগ্রহ করছেন এবং শুধু ইটনা এবং অষ্টগ্রাম উপজেলায় কিন্তু সেই ধান চাল সংগ্রহ করছেন 36 টাকা দরে, 1440 টাকা মনে কৃষকদের কাছ থেকে দান নিচ্ছেন। তো কিশোরগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। সোনিয়া। রবিন, আপনাকে ধন্যবাদ। হামি উপসর্গ নিয়ে ময়মনসিংহ ও কুমিল্লায় 2 শিশুর মৃত্যু হয়েছে। গেল 24 ঘন্টায় হামের উপসর্গে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন শিশু রোগী ভর্তি হয়েছে 30 জন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হাম সন্দেহে নতুন ভর্তি হয়েছে 15 জন শিশু। হাম নিয়ে এখন পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 125 জন শিশু। হামে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। টিকাদানের ব্যবস্থা ভেঙে পড়ার পরই দেশে রোগটির ভয়াবহ প্রাদুর্ভাব বলে মনে করছেন চিকিৎসকরা। এর সঙ্গে আছে অপুষ্টি সহ সচেতনতার অভাব। তাই শিশুদের জ্বর সহ যে কোনো উপসর্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস।
সভ্যতার ইতিহাসে যুদ্ধ, দুর্ভিক্ষ ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি ভয়াবহ আঘাত এনেছে মহামারী ভাইরাস। অদৃশ্য জীবাণু কখনো একটি অঞ্চল, কখনো পুরো পৃথিবীকেই টালমাটাল করে তুলেছে। চিকিৎসা বিজ্ঞানের উন্নতির পরও নতুন নতুন ভাইরাসের দাপটে দিশেহারা মানব জাতি। করোনা মোকাবিলার পর বাংলাদেশে প্রকট আকার ধারণ করেছে হাম। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। গেল 15 মার্চ থেকে 2 মে পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মোট 49 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 235 জনে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে 5218 জন। সন্দেহভাজন হামে আক্রান্তের সংখ্যা 39,325 জন। এছাড়া হাম সন্দেহে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে 26,911 জন। হামের র্যাশ উঠছিল, মানে আমরা গোটা হয়েছিল না, র্যাশ লক্ষণ দেখা দিচ্ছিল আর কি। অ্যালার্জি বুঝে আমরা ওষুধ খাওয়াইছি, ওষুধ খাওয়ানোর পরে দেখি ভালো হয় না। ভালো না হওয়ার পর তাদের মুখে টুকে সব ভরে গেছে। ভরে যাওয়ার পরে আমরা সদর হাসপাতালে আনছি। জ্বর হয়েছে, তার কিছুদিন 2-3 দিন পর হাম হয়েছে। সমস্যা জটিল হওয়ার আগেই জ্বর সহ যে কোনো উপসর্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অন্য বাচ্চাদের থেকে আলাদা রাখা, 4 থেকে 5 দিন পরে একটু র্যাশ দেখা দেয়, তারপরে ভালো হয়ে যায়। দেখতে হবে জটিলতাগুলা, কি কি জটিলতা হলে হাসপাতালে আসতে হবে। শ্বাসতন্ত্রের যদি প্রদাহ হয়ে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ হয়ে খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়া এবং পরিপাকতন্ত্রের প্রদাহ হয়ে যদি অবাধে ডায়রিয়া শুরু হয়, তখন প্রচুর পানি শরীর থেকে বের হয়ে যায়। এটা যদি হয় তখন কিন্তু আর দেরি করা যাবে না, তড়িৎ গতিতে হাসপাতালে এসে ভর্তি হতে হবে। হাম থেকে বাঁচতে টিকার বিকল্প নেই বলেও জানান এই চিকিৎসক। এই প্রাদুর্ভাব থেকে যদি মুক্ত হতে চান, আপনাকে কিন্তু 95% শিশুকে এই টিকা দিয়ে ফেলতে হবে, তাহলে আমরা এই প্রাদুর্ভাব থেকে মুক্ত হব। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। লোডশেডিংয়ে গভীর সংকটের মুখে পড়েছে নরসিংদী শিল্পনগরী। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা লোডশেডিংয়ে টেক্সটাইল মিলগুলোতে উৎপাদনে নেমেছে ধস। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় আন্তর্জাতিক বাজারে অর্ডার হারানোর সংখ্যায় মালিকপক্ষ, আর কাজ হারিয়ে অনিশ্চয়তায় হাজারো শ্রমিক। মাহবুবুর রহমানের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মিশাল বিনতে আনোয়ার। দেশের টেক্সটাইল খাতের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত নরসিংদীর মাধবদী সুতা, কাপড় আর তৈরি পোশাকের বিশাল এই কর্মযজ্ঞ এখন বিদ্যুৎহীনতার অন্ধকারে ম্লান। দীর্ঘ সময় ধরে চলা লোডশেডিংয়ে এখানে উৎপাদন এখন তলানিতে। দিনে গড়ে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎ না থাকায় অচল হয়ে পড়েছে শত শত টেক্সটাইল মিল। ব্যবসা বাণিজ্য করা অনেক কঠিন হয়ে গেছে লোডশেডিং এর কারণে। উৎপাদন চলছিল, হঠাৎ করে বা কোনো ইনফরমেশন না থাকাতে বিদ্যুৎ চলে যাওয়াটা আমাদের উৎপাদনের ক্ষতি হচ্ছে সবচেয়ে বড় দিক। বিকল্প হিসেবে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করলেও আকাশচুম্বী জ্বালানি খরচ এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। মালিকপক্ষ যখন লোকসান গুনছে, তখন শ্রমিকদের ঘরে জ্বলছে না চুলা। নিয়মিত কাজ না থাকায় কমেছে আয়, বাড়ছে ঋণের বোঝা। প্রোডাকশনে কাজ করি, কারেন্ট না থাকলে তো আমরা প্রোডাকশন দিতে পারি না। সাইজিং এ উঠে আসতে পারি না, তাতেও বিল ধরা খাই, মানে প্রোডাকশনের লস, বিলও কম পাইতেছি। বিদ্যুৎ না থাকার কারণে সকলে আমাদের মালিক পক্ষ এবং আমরা শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ডিমান্ড প্রচন্ড বেড়ে গেছে আমাদের সাপ্লাই থেকে। আমার এখানে ডিমান্ড গড় এভারেজ আমার প্রায় 200 মেগাওয়াট, আমি সেখানে 110-8 পাচ্ছি আর কি। এটার কারণে আমাদের আসলে মূলত লোডশেডিং। তবে এই অজুহাতে সন্তুষ্ট নন খাত সংশ্লিষ্টরা। অর্থনীতি বাঁচাতে শিল্পাঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন ব্যবসায়ী নেতারা। একটা উদ্যোগ থাকা উচিত বিদ্যুৎ এবং জ্বালানির ক্ষেত্রে প্রায়োরিটাইজ করতে। আমরা কোথায় বিদ্যুৎটা দিব প্রায়োরিটি বেসিস এবং কোথায় জ্বালানিটা দিব প্রায়োরিটি বেসিস, এই বিষয়টা নির্ধারণ করা উচিত। মালিকদের পক্ষ থেকে, শিল্প প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে আবেদন থেকে থাকবে, সেটি হচ্ছে বাংলাদেশের শিল্প বাঁচলে, বাংলাদেশ বাঁচলে, বাংলাদেশের অর্থনীতি বাঁচবে। দেশের অর্থনৈতিক সমৃদ্ধির চাকা সচল রাখতে দ্রুত নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি শ্রমিক ও মালিকদের। মিশাল বিনতে আনোয়ার, মোহনা সংবাদ। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ। মধ্যপ্রাচ্যের অস্থিরতার মধ্যে ইরানের পক্ষ থেকে আসা 14 দফার নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলের ট্যাঙ্কার। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর ডেস্ক রিপোর্টে।
মার্কিন নৌবাহিনীর অবরোধ এড়িয়ে 22 কোটি ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল বহনকারী একটি ইরানি সুপার ট্যাঙ্কার এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পৌঁছেছে বলে জানিয়েছে জাহাজ পর্যবেক্ষণ সংস্থা tankertrackers.com। এতে প্রায় 19 লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহন করছে, যার বাজার মূল্য প্রায় 22 কোটি ডলার, বাংলাদেশি অর্থে যা প্রায় 2700 কোটি টাকার সমান। এদিকে চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে 14 দফার নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। নতুন প্রস্তাবটি পর্যালোচনার প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি যুক্তরাষ্ট্র ইরানকে 9 দফার একটি শান্তি প্রস্তাব দেয়। এরই পাল্টা জবাবে নতুন এই প্রস্তাব দিল ইরান, যা কূটনৈতিক প্রক্রিয়ায় মধ্যস্থতা করছে পাকিস্তান। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিয়াবাবাদি বলেন, ইরান সবসময় কূটনৈতিক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান চেয়েছে। এখন সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের হাতে, তারা আলোচনায় যাবে নাকি সংঘাতের পথে থাকবে। অন্যদিকে ইরান যদি দুর্ব্যবহার করে তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন ট্রাম্প। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এবার প্রভাবশালী 2 মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এবং CNN এর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। এবারে জানাবো ক্রিকেট। 2026 আইসিসি নারী টি20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রত্যাশা অনুযায়ী দলের নেতৃত্ব দেবেন হরমনপ্রীত কৌর এবং সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন স্মৃতি মান্ধানা। ঘোষিত দলে বড় চমক হিসেবে জায়গা পেয়েছেন তরুণী নন্দিনী শর্মা, যিনি গত ওমেন্স প্রিমিয়ার লিগে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন। এছাড়াও চোট কাটিয়ে দলে ফিরেছেন উইকেট কিপার ব্যাটার ইয়াশতিকা ভাটিয়া এবং অলরাউন্ডার রাধা যাদব। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দেশের স্বার্থে প্রশাসনের কর্মকর্তাদের তৃণমূলে কাজ করার মানসিকতা থাকতে হবে, ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা। সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিতদের শপথ আজ রাত 9টায় পড়াবেন স্পিকার, উপস্থিত থাকবেন সংসদ নেতা সহ সংশ্লিষ্টরা। সড়ক দুর্ঘটনায় সিলেটে 8 জন সহ 3 জেলা নিহত, 11 আহত অন্তত 14, কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং দীর্ঘদিন টিকাদান বন্ধ থাকায় বেড়েছে হামের প্রাদুর্ভাব, উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেওয়ার পরামর্শ। ময়মনসিংহ, কুমিল্লায় আরও 2 শিশু মৃত্যু। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।